Assalamu alaikum, dear students. Hope you all are well and good. This is my second lecture on microeconomics, and I will discuss about some basic concepts and different economic systems today. Let's start our class. Commodity versus product. Although they are often confused and may be used interchangeably, the terms commodity and product are very different. অর্থাৎ যদিও কমোডিটি এবং প্রোডাক্টকে একে অপরের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, তবুও এদের মধ্যে আসলে কিছুটা পার্থক্য রয়েছে। প্রথমে আমরা জেনে নিই কমোডিটি সম্পর্কে। A commodity is a raw material used to manufacture finished goods. অর্থাৎ ফিনিশড বা ফাইনাল গুডস তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে কমোডিটি। যেমন কপার, ক্রুড অয়েল, হোয়েট, কফি বিনস, গোল্ড, এগুলো সবই হচ্ছে কমোডিটি। উড হচ্ছে একটা কমোডিটি, এবং উড দিয়ে যখন ফার্নিচার তৈরি করা হয়, অর্থাৎ ফিনিশ গুডস তৈরি করা হয়, তখন সেই ফার্নিচারকে বলা হয় প্রোডাক্ট। কমোডিটিগুলো মধ্যে পার্থক্য খুবই কম হয়, এগুলো সাধারণত ন্যাচারাল ফর্মেই থাকে। মার্কেট প্লেস স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য হয়তো সামান্য কিছুটা চেঞ্জ আনা হয়। যেমন ধরো একটা বড় গাছ, সেটাকে মার্কেট প্লেসে আনার সুবিধার্থে যদি কেটে নেওয়া হয়, এতটুকু চেঞ্জই হতে পারে। এক্ষেত্রে কোনো ভ্যালু অ্যাড করা হয় না, যেহেতু এগুলো কোনো উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় না, একেবারেই র ম্যাটেরিয়াল এবং ন্যাচারাল স্টেটে থাকে, এজন্য এগুলোর মধ্যে কোনো ভ্যালু অ্যাড হয় না। গম থেকে যখন ময়দা তৈরি করা হয়, তখন গম যে ন্যাচারাল স্টেটে থাকে, এটার রূপগত পরিবর্তন সৃষ্টি করা হয় যখন সেটা থেকে ময়দা তৈরি করা হয়। তাহলে ময়দার ক্ষেত্রে কিছুটা ভ্যালু অ্যাড হয়, যেহেতু গম থেকে ময়দার রূপান্তর করতে একটা উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু কমোডিটি হিসেবে আমরা বিবেচনা করব হোয়েটকে, যেটা ন্যাচারাল স্টেটে থাকে এবং কোনো প্রোডাকশন প্রসেসের মধ্যে দিয়ে যায়নি, এজন্য এক্ষেত্রে কোনো ভ্যালু অ্যাড হয় না। কমোডিটিকে দুভাগে ভাগ করা যেতে পারে। সফট কমোডিটিস, এগুলো হচ্ছে সেই ধরনের কমোডিটি যেগুলো পরিণত হয়ে গেছে এবং এগুলোকে আর এক্সটেন্ডেড পিরিয়ডে সংরক্ষণ করা যায় না। যেমন আখ। আখ যদি চিনি উৎপাদনের জন্য ব্যবহৃত আখকে সংরক্ষণ করা যাবে না, এটাকে দ্রুতই উৎপাদন প্রক্রিয়ায় এনে চিনি তৈরি করে ফেলতে হয়। এরপর আসো হার্ড কমোডিটিস। যে কমোডিটিগুলো খনির মধ্যে থাকে এবং সেগুলোকে উত্তোলন করা হয়, সেগুলো হচ্ছে হার্ড কমোডিটি। এগুলোকে সংরক্ষণ করা যায়, যেমন অয়েল, ন্যাচারাল গ্যাস এবং প্রেশাস মেটালস। কমোডিটি সাধারণত ফিউচার মার্কেটে ট্রেড করা হয়। ফিউচার মার্কেট বলতে এমন একটা মার্কেট স্ট্রাকচারকে বোঝায় যেখানে সেলার এবং বায়ারের এগ্রিমেন্ট আজকে তৈরি হয়, কিন্তু ট্রেডটা হবে ফিউচার কোনো একটা ডেটে। উদাহরণ হিসেবে বলছি যে ধরো আখ চাষিরা চিনি কলের মালিকের কাছে আখগুলো বিক্রি করবে, এ মর্মে তাদের মধ্যে এগ্রিমেন্ট ধরো আখটা উৎপাদন করার শুরুর সময়েই করে ফেলে, এবং আখটা যখন উৎপাদন হয়ে যাবে
তখন ওই গ্রাউন্ড আপ যে আখগুলো আছে সেগুলো আখ চাষিরা কারখানার মালিকের কাছে বিক্রি করবে। এই মর্মে আজকের দিনেই একটা এগ্রিমেন্ট হবে এবং প্রাইসও আজকের দিনেই সেট হয়ে যাবে। এ ধরনের মার্কেটকে বলা হয় ফিউচার মার্কেট। কমোডিটি সাধারণত ফিউচার মার্কেটে ট্রেড করা হয়। প্রোডাক্ট, a product is a finished good sold to consumers। অর্থ হচ্ছে প্রোডাক্ট একটি চূড়ান্ত দ্রব্য যেগুলো কনজিউমারের কাছে বিক্রি করা হয় এবং প্রোডাক্টটা তৈরি করা হয় কমোডিটিকে ব্যবহার করে। Product can be differentiated and value can be added by the manufacturer and through branding and marketing। প্রোডাক্ট একটা থেকে আরেকটা ভিন্ন হতে পারে, এক্ষেত্রে ভ্যালু অ্যাড করা হয় কারণ এগুলো বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চূড়ান্ত দ্রব্য হিসেবে পরিণত হয় এবং এগুলোর ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর মাধ্যমেও ভ্যালু অ্যাড করা হয় এবং প্রোডাক্টগুলো থেকে আরেকটা প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করা হয়। প্রোডাক্ট দু ধরনের হতে পারে, ডিউরেবল কনজিউমার গুডস যেমন ফার্নিচার্স, জুয়েলারি, এগুলো অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় এবং রিইউজেবল হয়। কনজিউমেবল গুডস যেমন গ্যাস, গ্রসারিজ, টোবাকো প্রোডাক্টস that are quickly used and needed frequent replacement। এর অর্থ হচ্ছে কনজিউমেবল গুডস যেগুলো খুব দ্রুত ব্যবহার করে ফেলতে হয় অথবা দ্রুতই এটার রিপ্লেসমেন্ট করতে হয়, যেমন গ্রসারিজ আমরা এগুলো কিনে এনে দ্রুত ব্যবহার করি, তা না হলে এগুলো নষ্ট হয়ে যায়। আবার গ্যাস বা টোবাকো এগুলোকে আরেকটা দ্রব্যে দ্রুতই রূপান্তর করতে হয়। এরপর আসো নেক্সট টপিক, 3 basic economic problems described by P.A. Samuelson। এগুলোকে ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেমসও বলা হয়। আমরা জানি ইকোনমিক্সে টুইন থিমস হচ্ছে স্কারসিটি এবং এফিশিয়েন্সি। স্কারসিটির কারণেই অর্থাৎ দুষ্প্রাপ্যতার কারণেই ইকোনমিতে পছন্দ সমস্যাটি এসেছে, অর্থাৎ রিসোর্স যেহেতু লিমিটেড, এই লিমিটেড রিসোর্স দিয়ে মানুষের আনলিমিটেড ওয়ান্ট গুলো পূরণ করার জন্য ওয়ান্ট গুলো থেকে গুরুত্বপূর্ণ ওয়ান্ট গুলোকে চয়েস করতে হয় এবং ওই গুরুত্বপূর্ণ ওয়ান্ট গুলো চয়েসের জন্য রিসোর্সটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে হয়। Paul Samuelson has generalized people's economic problems into 3 basic problems. They are what to produce, how to produce, for whom to produce। এগুলো নিচে বর্ণনা করা হলো। What to produce অর্থাৎ কি উৎপাদন করা হবে। আমরা এর আগেও বলেছি যে অভাব যেহেতু অসীম এবং সম্পদ সীমিত, মানুষের সব অভাব পূরণ করা সম্ভব না। এগুলো থেকে যে অভাবটা গুরুত্বপূর্ণ অথবা একটি সমাজ রাষ্ট্রের কাছে যে দ্রব্যের অভাবটা পূরণ করা প্রয়োজনীয়তা বেশি আছে, সেই অভাবটা পূরণ করার জন্য রিসোর্সকে ব্যবহার করতে হয় এবং সমাজকে নির্ধারণ করতে হয় যে কোন দ্রব্যটা উৎপাদন করবে এবং কি পরিমাণে উৎপাদন করবে। এই কনসেপ্টটা ব্যবহারের জন্য আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভকে ব্যবহার করব। চিত্রে দেখতে পাচ্ছি ডিএ একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ।
এখানে হরাইজন্টাল এক্সিসে ফুডের প্রোডাকশন দেখানো হয়েছে এবং ভার্টিক্যাল এক্সিসে টেকনোলজির প্রোডাকশনকে দেখানো হয়েছে। আমরা জানি production possibility curve is a curve that shows different combination of two goods that can be produced with given resource and technology. একটি দেশের সম্পদ এবং টেকনোলজি প্রদত্ত অবস্থায় দুটি দ্রব্যের যে বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ প্রডিউস করা সম্ভব তা নির্দেশ করে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই এডি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের উপরের যে কোনো বিন্দু অর্থাৎ এ বি সি ডি সবগুলো উৎপাদন সংমিশ্রণই হচ্ছে এফিশিয়েন্ট, কারণ রিসোর্সের ফুল ইউটিলাইজেশন হয়েছে। এর ভেতরের কোনো বিন্দুতে যদি প্রডিউস করতে চায় সেটা সম্ভব, কিন্তু এক্ষেত্রে রিসোর্সেস আনইউটিলাইজড থেকে যাবে বলে এটা ইনএফিশিয়েন্ট হবে। এবং এর বাহিরের একটা বিন্দুর কথা বিবেচনা করি ই, সে বিন্দুতে উৎপাদন করা যাবে না কারণ রিসোর্সের লিমিটেশন আছে। এখন একটা দেশকে ডিসাইড করতে হবে যে এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের এ বি সি অর ডি কোন পয়েন্টে সে উৎপাদন করবে। এ পয়েন্ট দিয়ে দেখাচ্ছে যে একটা রাষ্ট্র তার সকল রিসোর্সেস ফুড প্রোডাকশনে ব্যবহার করে ফেলেছে, এবং ডি পয়েন্ট দেখাচ্ছে যে একটি সোসাইটি তার সকল রিসোর্স ব্যবহার করে টেকনোলজি প্রডিউস করছে। সি এবং ডি পয়েন্ট দেখাচ্ছে যে দুটো গুডসই প্রডিউসড হচ্ছে এমন কম্বিনেশন। এখন একটা দেশকে ঠিক করতে হবে যে সে বি অথবা সি কোন পয়েন্টে প্রডিউস করবে, অথবা এ বা ডি কোনটা সে চয়েস করবে। যদি কোনো দেশের ফুড প্রোডাকশন জরুরি হয় এবং সে বেশি ফুড প্রডিউস করতে চায়, তাহলে সে বি পয়েন্টে প্রডিউস করবে এবং এক্ষেত্রে টেকনোলজির প্রোডাকশন কম হবে। আবার সি পয়েন্ট দেখাচ্ছে যে টেকনোলজির প্রোডাকশন বেশি আছে, ফুডের প্রোডাকশন কম আছে। এক্ষেত্রে একটা সমাজকে সিদ্ধান্ত নিতে হবে যে তার কোন গুডসটার প্রয়োজন বেশি আছে, সে সেই গুডসটা সেই পরিমাণে উৎপাদন করবে। নেক্সট প্রবলেমটা হচ্ছে হাউ টু প্রডিউস, অর্থাৎ কিভাবে প্রডিউস হবে। প্রোডাকশন প্রসেস সাধারণত দু প্রকারের, একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ মেথড আর একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড। একটা নেশন যদি লেবার অ্যাবান্ডেন্ট হয় তাহলে সে লেবার ইন্টেন্সিভ মেথড ব্যবহার করবে, যেখানে লেবারের পরিমাণ বেশি এবং ক্যাপিটাল কম প্রয়োজন হয়। আবার যদি কোনো নেশন ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট হয় তখন সে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে প্রডিউস করবে, অর্থাৎ তার ক্যাপিটালের ব্যবহার বেশি হবে, লেবারের ব্যবহার কম হবে। এই প্রক্রিয়ায় যদি প্রোডাকশন প্রসেসটা চয়েস করে তবে কোনো একটা দেশের জন্য প্রোডাকশনটা কস্ট ইফেক্টিভ হবে এবং এফিশিয়েন্টলি সে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করতে পারবে। এটা আমরা একটা আইসোকোয়ান্ট কার্ভ দিয়ে ব্যাখ্যা করব। এখানে দেখো আইকিউ অর্থাৎ আইসোকোয়ান্ট এর অর্থ হচ্ছে সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করে উৎপাদক সমান পরিমাণ উৎপাদন করতে পারে। এর অর্থ হচ্ছে এই যে আইকিউ এর এ এবং বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি লেবার এবং ক্যাপিটালের কম্বিনেশন ডিফারেন্ট আছে। কোনোটাতে লেবার বেশি ব্যবহার করা হয়েছে, কোনোটাতে ক্যাপিটাল বেশি ব্যবহার করা হয়েছে, কিন্তু কম্বিনেশন যাই হোক না কেন এ বি অথবা এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান হবে।
অর্থাৎ এ বিন্দুতে যদি উৎপাদন 100 ইউনিট হয়, বি বিন্দুতেও উৎপাদন হবে 100 ইউনিট। এখন একটা কান্ট্রি যদি লেবার অ্যাবান্ডন্ট হয় তাহলে সে বি পয়েন্টে প্রডিউস করবে, আর যদি কোনো কান্ট্রি ক্যাপিটাল অ্যাবান্ডন্ট হয় তবে সে এ পয়েন্টে প্রডিউস করবে। অর্থাৎ এ পয়েন্টে যেই প্রোডাকশন মেথডটা দেখায় ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড, সেই মেথডে প্রডিউস করবে। এটা কান্ট্রিকে ডিসাইড করতে হবে তার রিসোর্স এর প্রকৃতি দেখে। ফর হোম টু প্রডিউস অর্থাৎ কার জন্য উৎপাদন করা হবে। এটি আসলে ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত একটা প্রশ্ন। যে কোনো একটা স্টেটের বা গভর্নমেন্টের দায়িত্বই হচ্ছে সকল ক্লাসের লোকের কাছে নেসেসারি গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোভাইড করা। ইকোনমিক ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশনের জন্য এই প্রপার ডিস্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে ইকোনমিক সিস্টেমটাই আসলে ফেলিয়ার হয়ে যায়। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং সোসাইটি সবসময় সচেষ্ট থাকে তার সকল ক্লাসের লোকের কাছে নেসেসারি গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোভাইড করার ক্ষেত্রে। এরপর নেক্সট টপিক, ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা। Economic systems are the means by which countries and governments organize and distribute the scarce resource to answer the questions of what, how, and for whom. এর অর্থ হচ্ছে একটি দেশ কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন হবে, এই প্রশ্নগুলো মাথায় রেখে তার রিসোর্সগুলো কিভাবে পরিচালনা করে বা কিভাবে ব্যবহার করে, এই ব্যবহার করার প্রক্রিয়াটা হচ্ছে ইকোনমিক সিস্টেম। অর্থাৎ আমরা বলতে পারি যে ইকোনমিক সিস্টেম হচ্ছে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং চয়েস নির্ধারণের একটি প্ল্যানিং। বিভিন্ন দেশের ইকোনমিক প্রবলেম এবং লাইফস্টাইল বিভিন্ন রকম হয়। এর ভিত্তিতে ইকোনমিক সিস্টেমকে 4 ভাগে ভাগ করা হয়: ক্যাপিটালিস্টিক ইকোনমি, কমান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি, and the last one is ইসলামিক ইকোনমি। এখন আমরা জানবো ক্যাপিটালিস্টিক ইকোনমি সম্পর্কে। ক্যাপিটালিস্টিক ইকোনমি এর আবির্ভাব হয় 1789 সালে, ফ্রেঞ্চ রেভলিউশন যখন হয় তখন। ক্যাপিটালিস্টিক ইকোনমি বলতে এমন একটা ইকোনমিক সিস্টেমকে বোঝায় যে ইকোনমিক সিস্টেমে ক্যাপিটাল এবং ইনপুটস অফ প্রোডাকশনের প্রাইভেট ওনারশিপকে স্বীকৃতি দেওয়া হয় এবং গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাকশনের ক্ষেত্রে প্রাইভেট প্রফিটকে প্রাধান্য দেওয়া হয়। এ ধরনের ইকোনমিক সিস্টেমে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করা হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে। এক্ষেত্রে সেন্ট্রাল ইকোনমিক প্ল্যানিং এর আসলে তেমন কোনো গুরুত্ব নেই। এর ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে নিচ্ছি এবার। প্রাইভেট প্রপার্টি রাইট। ক্যাপিটালিস্টিক ইকোনমিতে প্রাইভেট প্রপার্টি রাইট এক্সিস্ট করে। এর অর্থ হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের ক্ষমতা আছে প্রপার্টি হোল্ড করার, এবং এই প্রপার্টিগুলো ট্রান্সফার হয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে। অর্থাৎ প্রপার্টির মালিকের মৃত্যু হলে তার উত্তরাধিকাররা এই প্রপার্টিটা পেয়ে যাবে। এরপর আসো প্রাইস মেকানিজম। এই ইকোনমিক সিস্টেমে খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে প্রাইস মেকানিজম।
একটা দ্রব্যের দাম নির্ধারণ হয় এই প্রাইস মেকানিজম দ্বারা। প্রাইস মেকানিজম বলতে কোনো একটা দ্রব্যের চাহিদা এবং যোগান এর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা যে প্রাইসটা ডিটারমাইন্ড হয় সেই প্রাইসকে বোঝায়। ওই প্রাইসটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম প্রাইস। যদি ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে প্রাইস বেড়ে যায় তবে এক্সেস সাপ্লাই দেখা দিবে। এক্সেস সাপ্লাই এর কারণে প্রডিউসাররা ওই আনসোল্ড প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য প্রাইস কমিয়ে দিবে, আবার ওই ভারসাম্য দাম বা ইকুইলিব্রিয়াম প্রাইসে প্রাইস চলে আসবে। আবার যদি ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে প্রাইস কমেও যায় সেক্ষেত্রে এক্সেস ডিমান্ড দেখা দিবে। এক্সেস ডিমান্ড হওয়ার কারণে প্রডিউসাররা দেখবে যে প্রাইস আরো বাড়ালেও দ্রব্য বিক্রি হবে, তখন তারা প্রাইসটা বাড়াতে থাকবে। কোন পর্যন্ত বাড়াবে? ইকুইলিব্রিয়াম প্রাইস পর্যন্ত। অর্থাৎ ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে যদি প্রাইস বেড়ে বা কমে যায় সেটা আবার ফেরত আসবে ইকুইলিব্রিয়াম প্রাইসে। এটাই হচ্ছে প্রাইস মেকানিজম। ক্যাপিটালিস্টিক ইকোনমিতে প্রাইস মেকানিজমটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এরপর আসো প্রফিট মোটিভ। ক্যাপিটালিস্টিক ইকোনমিতে প্রাইভেট প্রফিট গেইন করার সুযোগ আছে এবং এ কারণেই নতুন নতুন এন্টারপ্রেনাররা বিজনেস স্টার্ট করার জন্য আগ্রহী হয়। ফ্রিডম অফ চয়েস অর্থাৎ পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা। প্রডিউসার এবং কনজিউমার উভয়ই ক্যাপিটালিস্টিক ইকোনমিতে ফ্রিডম অফ চয়েস পায়। অর্থাৎ প্রডিউসার যদি মনে করে যে এই দ্রব্য উৎপাদন এবং বিক্রি করে সে লাভ করতে পারবে বা এই সকল দ্রব্য বাজারে বিক্রি হবে, তখনই সে সেটা প্রডিউস করতে পারে। এবং কনজিউমারের যদি সামর্থ্য থাকে তবে সে যে কোনো দ্রব্য ভোগ করতে পারে। অর্থাৎ প্রডিউসার এবং কনজিউমার উভয়ই স্বাধীন থাকে। মার্কেট ফোর্স। মার্কেট ফোর্স ক্যাপিটালিস্টিক ইকোনমিকে আসলে ডাইরেক্ট করে। এক্ষেত্রে ডিমান্ড, সাপ্লাই, প্রাইস এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাইস মেকানিজমের ক্ষেত্রে। এবং উৎপাদন, ভোগ, বন্টন সকল ক্ষেত্রেই এই মার্কেট ফোর্সগুলোর ব্যবহার হয়। মিনিমাম রোল অফ গভর্নমেন্ট। ক্যাপিটালিস্টিক ইকোনমিতে গভর্নমেন্টের রোল খুব কম, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে শুধুমাত্র গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে, যেমন রেগুলেশন অফ মার্কেট, ডিফেন্স, ফরেন পলিসি, এক্সচেঞ্জ রেট সিস্টেম, এই সব ক্ষেত্রেই গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে। অন্য সব ক্ষেত্রে সাধারণত গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে না। মনোপলি অ্যান্ড এক্সপ্লয়টেশন। যেহেতু ক্যাপিটালিস্টিক ইকোনমিতে লার্জ স্কেল বিজনেস স্টাবলিশ হয়, প্রফিটের উদ্দেশ্যটাই মুখ্য থাকে, এক্ষেত্রে প্রকট কম্পিটিশন হয় এবং এ কারণে মনোপলি সৃষ্টি হয় এবং কনজিউমাররা এক্সপ্লয়েটেড হয়। ক্লাস কনফ্লিক্টস। ক্যাপিটালিস্টিক ইকোনমিতে একটা কমিউনিটিকে সাধারণত আমরা দুটো ভাগে বিভক্ত থাকতে দেখি। একটা সাইড হচ্ছে ক্যাপিটালিস্টদের সাইড, আরেকটা ক্লাস হচ্ছে লেবার ক্লাস। সাধারণত লেবার ক্লাসগুলো তাদের জীবিকা নির্বাহের জন্য ক্যাপিটালিস্টিক ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকে এবং ক্যাপিটালিস্টিক ক্লাস এই লেবার ক্লাসকে মুনাফা অর্জনের জন্য ব্যবহার করে বা এক্সপ্লয়েট করে। এরপর আসো কমান্ড অর সোশ্যালিস্টিক ইকোনমি। Socialism is a social and economic doctrine that calls for public rather than private ownership, control of property and natural resources. এর অর্থ হচ্ছে
সোশ্যালিজম এমন একটি মতবাদ যেখানে সম্পদের ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানার বিষয়টি স্বীকৃত। এক্ষেত্রে সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তিরাই দ্রব্য উৎপাদন করে বলে প্রত্যেক দ্রব্যের অংশীদার সমাজের সেই সকল ব্যক্তি হবে যারা প্রোডাকশনের সাথে জড়িত আছে। এরপর দেখে নিচ্ছি ক্যারেক্টারিস্টিক্স অফ কমান্ড অর সোশ্যালিস্টিক ইকোনমি। Collective ownership. In socialism, all means of production are owned by the community, that is government, and no individual can hold private property beyond certain limit. এর অর্থ হচ্ছে এক্ষেত্রে প্রোডাকশনের সকল উপকরণ এবং সম্পদের মালিক আসলে গভর্নমেন্ট, এবং ইন্ডিভিজুয়ালরা একটা সার্টেন লিমিট পর্যন্ত অ্যাসেট হোল্ড করতে পারে। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার অবটেইন করা। সেন্ট্রাল ইকোনমিক প্ল্যানিং। এই অর্থ ব্যবস্থায় গভর্নমেন্ট কিছু অবজেক্টিভস ঠিক করে ফেলে এবং সেই অবজেক্টিভস গুলো সেন্ট্রাল প্ল্যানিং অথরিটি কর্তৃক নির্ধারিত হয়। এরপর আসো মেজর রোল অফ গভর্নমেন্ট। সোশ্যালিস্টিক ইকোনমিতে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎপাদন, ভোগ, বন্টন, ফরেন ট্রেড এই সকল ক্ষেত্রেই গভর্নমেন্টই সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর আসো ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস অ্যাকর্ডিং টু অ্যাবিলিটি অ্যান্ড নিডস। সোশ্যালিস্টিক ইকোনমিতে মানুষ কাজ করে তার অ্যাবিলিটি অনুযায়ী এবং তার মজুরি হয় তার প্রয়োজন অনুসারে। নেক্সট, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটি। সোশ্যালিজমের ধনী এবং দরিদ্রের মধ্যে প্রায় সমতা বিরাজ করে। এক্ষেত্রে কোনো ক্লাস স্ট্রাগল আমরা দেখতে পাই না। ম্যাক্সিমাম সোশ্যাল ওয়েলফেয়ার। এই ইকোনমিক সিস্টেমের প্রধান উদ্দেশ্যই হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ারকে ম্যাক্সিমাইজ করা। এক্ষেত্রে লেবার এক্সপ্লয়টেশন থাকে না এবং গভর্নমেন্ট খুব সতর্ক দৃষ্টি রাখে যেন গরিবরা ধনীদের দ্বারা কোনোভাবেই এক্সপ্লয়েটেড না হয় এবং গরিব লোকেদের সকল বেসিক নিডস গুলো যেন ফুলফিল হয়। ফ্রিডম অফ কনজাম্পশন। সোশ্যালিস্টিক ইকোনমিতে রাষ্ট্র মালিকানাধীন ইন্ডাস্ট্রিগুলো সোসাইটির প্রেফারেন্স দেখে গুডস প্রডিউস করে এবং ওই প্রডিউস গুডসগুলো রাষ্ট্রের ডিপার্টমেন্টাল স্টোরে ফিক্সড প্রাইসে বিক্রি হয়। এক্ষেত্রে কনজিউমাররা ওই দ্রব্যগুলোর মধ্যে থেকে দ্রব্য ভোগ করার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। লিটল ইম্পর্টেন্স অফ প্রাইস মেকানিজম। সোশ্যালিস্টিক ইকোনমিতে প্রাইস মেকানিজমের তেমন কোনো ভূমিকা নাই। এখানে সরকার কর্তৃক নির্ধারিত দাম নেই, দ্রব্য এবং সেবা সামগ্রী বিক্রি হয় এবং রিসোর্সগুলো সেভাবেই অ্যালোকেট করা হয়। সোশ্যাল ওয়েলফেয়ার মোটিভ। সোশ্যালিস্টিক ইকোনমিতে সোশ্যাল ওয়েলফেয়ার মোটিভটা সর্বাগ্রে প্রাধান্য পায়। এ কারণে প্রাইস পলিসিটা ডিটারমাইন করা হয় সোশ্যাল ওয়েলফেয়ারকে সামনে রেখে এবং পার্সোনাল প্রফিট গেইন মোটিভটাকে ডিসকারেজ করা হয়। এক্ষেত্রে
রাষ্ট্র যেহেতু উৎপাদন পরিচালনা করে, রাষ্ট্রের যে প্রফিট হয় সেটা পরবর্তী উৎপাদন প্রক্রিয়ায় আবার রিইনভেস্টেড হবে, এরকম একটা প্রক্রিয়া চালু থাকে। এরপর আসো ডিফারেন্স বিটুইন ক্যাপিটালিস্টিক অ্যান্ড কমান্ড ইকোনমি। আমি ক্যাপিটালিস্টিক এবং কমান্ড ইকোনমির যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করেছি সেগুলো এই ডিফারেন্সের বিভিন্ন পয়েন্টগুলোতে তোমরা পাবে। আশা করি এটা আর আলাদা করে আলোচনা করার প্রয়োজন হবে না। এক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করো তবে অবশ্যই জুম লাইভ প্রবলেম সেশনে আমাকে বলবে, ইনশাল্লাহ আমি সেখানে সলভ করে দিব। এরপর আসো মিক্সড ইকোনমি। Mixed economy is an economic system that features characteristics of both capitalism and socialism. এর অর্থ হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেটি ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম এই দুটোর ক্যারেক্টারিস্টিক্সের সমন্বয়ে গঠিত হয়েছে। মিক্সড ইকোনমিতে যেমন প্রাইভেট ইকোনমিক ফ্রিডম আছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে এবং অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার জন্য গভর্নমেন্টের ইন্টারফেয়ারেন্সও আছে। মিক্সড ইকোনমির ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে নিচ্ছি। কো এক্সিস্টেন্স অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর। প্রাইভেট এবং পাবলিক সেক্টরে কম্বিনেশন আমরা দেখতে পাই এই ক্ষেত্রে। In public sector, industries like defense, power, energy, basic industries, etc. are set up. অর্থাৎ রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে সরকারি মালিকানা থাকে এবং in private sector all the consumer goods industries, agriculture, small scale industries are developed. অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থায় গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো সেক্টরই সিমালটেনিয়াসলি রান করে। প্রাইভেট প্রপার্টি ইজ অ্যালাউড। মিক্সড ইকোনমিক সিস্টেমে প্রাইভেট প্রপার্টি অ্যালাউ করা হয়। এক্ষেত্রে সম্পদ এবং আয়ের সুষম বন্টনের প্রচেষ্টা করা হয় এবং দেখা হয় যেন প্রফিট এবং প্রপার্টি মুষ্টিমেয় কিছু লোকের হাতে চলে না যায়। প্রাইস মেকানিজম অ্যান্ড কন্ট্রোলড প্রাইস। মিশ্র অর্থ ব্যবস্থায় প্রাইস মেকানিজম কার্যকর হয় এবং কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য এবং সেবার ক্ষেত্রে অথবা রাষ্ট্রীয় ইমার্জেন্সির ক্ষেত্রে অথবা যে কোনো ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু কিছু দ্রব্যের দাম নির্ধারণ করে দিতে পারে। যেমন খোলা বাজারে সরকার দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারে অথবা তেলের দাম খুব বেড়ে যাচ্ছে তখন সরকার তেলের দাম নির্ধারণ করে দিতে পারে, এগুলো। এরপর আমরা দেখতে পাই প্রফিট মোটিভ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। এক্ষেত্রে প্রফিট মোটিভ যেমন আছে তেমন সোশ্যাল ওয়েলফেয়ারের বিষয়টিও গুরুত্ব পায়। চেক অন ইকোনমিক ইনইকুয়ালিটিস। গভর্নমেন্ট ইকোনমিতে যে বৈষম্যগুলো আছে সেগুলোর প্রতি খুবই গুরুত্ব সহকারে নজর দেয়। এই ইনইকুয়ালিটি দূর করার জন্য রিচ ক্লাসের উপর প্রোগ্রেসিভ ইনকাম অ্যান্ড ওয়েলথ ট্যাক্স ইম্পোজ করা হয় এবং ওই ট্যাক্স রেভিনিউগুলো পুয়ার ক্লাসকে সাবসিডি আকারে দেওয়া হয় যেন পুয়ার এবং রিচের মধ্যে যে ক্লাস ডিফারেন্স আছে বা ইনইকুয়ালিটিগুলো আছে এগুলো রিমুভ হয়ে যায়। এই জন্য সরকার ওল্ড এজ পেনশন, ফ্রি মেডিকেল ফ্যাসিলিটিস, ফ্রি এডুকেশন এই সকল ব্যবস্থা নিয়ে থাকে।
কন্ট্রোল অফ মনোপলি পাওয়ার। মিক্সড ইকোনমিতে প্রফিট মোটিভ আছে এবং এটা যদি অ্যাকিউট হয়ে যায় তাহলে মনোপলি পাওয়ার সৃষ্টি হয়ে যেতে পারে। এক্ষেত্রে গভর্নমেন্ট আইন দ্বারা মনোপলি পাওয়ার কন্ট্রোল করতে পারে। সোশ্যাল ওয়েলফেয়ার। মিক্সড ইকোনমির একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ করা। এজন্য সরকার ইনকাম ওয়েলথের ইনইকুয়ালিটি দূর করার চেষ্টা করে, আনএমপ্লয়মেন্ট এবং পোভার্টি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে এবং এজন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিয়ে থাকে। এরপর আমরা দেখব ইন্ডিভিজুয়াল ফ্রিডম। মিক্সড ইকোনমিতে প্রোডিউসার এবং কনজিউমার উভয়ই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করেন। এরপর আমরা দেখি ইসলামিক ইকোনমি। ইসলামিক ইকোনমিক্স is a social science which studies economic problems of the people in the light of Islam. অর্থাৎ ইসলামিক ইকোনমিক্স একটা সোশ্যাল সায়েন্স যা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করে। অমর চোপড়ার মতে মানব কল্যাণের উদ্দেশ্যে সীমিত সম্পদকে ইসলামী নীতির আলোকে সুষম বরাদ্দ এবং বন্টন করা সংক্রান্ত জ্ঞানকেই বলা হয় ইসলামিক ইকোনমিক্স। এক্ষেত্রে ন্যায্য ব্যক্তিগত স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয় না এবং সামষ্টিক অর্থনীতি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করা হয় না। ইসলামিক ইকোনমিক্সের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো দেখে নিচ্ছি। অ্যালিয়েন্স উইথ শরিয়া। Islamic economic system lies on the principles specified by the Sharia. অর্থাৎ ইসলামিক ইকোনমিক সিস্টেমে শরিয়া মোতাবেক কিছু নীতিকে ফলো করা হয় এবং শরিয়ার জ্ঞানগুলো আমরা 4টা সোর্স থেকে পাই। এটা হচ্ছে হোলি কুরআন, সুন্নাহ অর্থাৎ প্রফেট মুহাম্মাদের ট্রেডিশনগুলো, এরপর আমরা দেখতে পাই ইজমা এবং কিয়াস। পরবর্তী ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বেসড অন ইকুয়ালিটি। The role of state in Islamic economics is to ensure individual has equal access to natural resources and means of life. এর অর্থ হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ন্যাচারাল রিসোর্সকে ব্যবহার করে তারা এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে ইকুয়াল রাইট পাবে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল এডুকেশন, স্কিল এবং টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি পায়। And third, the market is based on the rule of justices. That is, authority ensures a fair price. অর্থাৎ মার্কেটটা ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়, এক্ষেত্রে ন্যায্য দামও নির্ধারিত হয়। এরপর আসো প্রপার্টি রাইট। ইসলামিক ইকোনমিতে ধরে নেওয়া হয় যে এন্টায়ার রিসোর্সের মালিক হচ্ছে আল্লাহ এবং সমাজের কিছু ব্যক্তি আল্লাহর প্রতিনিধি হিসেবে এই সকল সম্পদ ব্যবহার করতে পারে। অর্থাৎ সম্পদের মালিকানা শুধুমাত্র আল্লাহ। এরপর হচ্ছে পজেশন অফ ওয়েলথ। Wealth can be acquired legitimately through work and inheritance. এক্ষেত্রে সম্পদ অর্জন করা যাবে কাজের মাধ্যমে এবং উত্তরাধিকার সূত্রে। ইসলামিক অর্থব্যবস্থায় বিলাসিতাকে ডিসকারেজ করা হয়েছে এবং সম্পদকে সোশ্যাল পারপাসে ব্যবহারের জন্য এনকারেজ করা হয়েছে।
এরপর আসো সিস্টেম অফ জাকাত। জাকাত হচ্ছে যে সম্পদের উপর 2.5% এবং এগ্রিকালচারাল প্রোডাকশনের উপর 5 to 10% নির্ধারিত হয়। অর্থাৎ ধনীদের সম্পদের উপর গরিবদের যে হক আছে সেটা জাকাতের মাধ্যমে আদায় করা হয়। ধনীরা তাদের সম্পদের 2.5% জাকাত দিবে অথবা এগ্রিকালচারাল প্রোডাক্টের উপর 5 থেকে 10% জাকাত দিবে। জাকাতের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে পুয়ার এবং রিচের ব্যবধানটাকে কমিয়ে আনা। এরপর আসো কনজাম্পশন অফ ওয়েলথ। ইসলামিক ইকোনমিতে বিলাসিতার কে অ্যালাউ করা হয়নি, কারণ বিলাসিতা তাকওয়ার একটা বিপরীত কনসেপ্ট। এক্ষেত্রে হারাম এবং হালাল নির্ধারণ করে দেওয়া হয়েছে। হালালের অর্থ হচ্ছে যে দ্রব্যগুলো ভোগ করা যাবে, এবং হারাম হচ্ছে যে দ্রব্যগুলো ভোগ করা যাবে না। এগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। হালাল দ্রব্যগুলোই ভোগ করা হবে এবং হারামগুলো বর্জন করা হয়। এরপর আসো ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। ইসলামিক ইকোনমিতে ওয়েলথের ফেয়ার ডিস্ট্রিবিউশনের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। এজন্য কিছু স্টেপ ইসলামিক ইকোনমি বর্ণনা করে, যেমন ইন্টারেস্ট ফ্রি ইকোনমি। ইসলামিক ইকোনমিতে ব্যাংকিং স্ট্রাকচারে ইন্টারেস্টের কোনো জায়গা নেই। এক্ষেত্রে ব্যাংকিং স্ট্রাকচারে আমরা শরিয়া মোতাবেক মুদারাবা এবং মুশারাকা এই ধরনের সিস্টেমগুলো দেখি। এক্ষেত্রে মুদারাবা বলতে বোঝায় যে একজন এন্টারপ্রেনার থাকবে যে ক্যাপিটাল প্রোভাইড করবে, আরেকজন থাকবে যে ওয়ার্কিং মানে কাজ করে ব্যবসায় নিয়োজিত থাকবে। দুইজন অংশীদারের মধ্যে একজন ক্যাপিটাল প্রোভাইড করবে, আরেকজন হচ্ছে গিয়ে ওয়ার্কিং পার্টনার থাকবে। আর শারাকাত এটা হচ্ছে দুজন অংশীদার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করবে। এক্ষেত্রে যে মুনাফা অর্জন হবে চুক্তি অনুযায়ী মুনাফাটা বন্টন হবে। যদি লস হয় তবে লসও ওই এগ্রিমেন্ট অনুসারে বন্টন হবে। এক্ষেত্রে সুদের কোনো স্থান নেই। রেসপন্সিবিলিটিস অফ গভর্নমেন্ট। ইসলামী ইকোনমিতে গভর্নমেন্ট কিছু ইলিগাল অ্যাক্টিভিটিকে চেক করে, যেমন গ্যাম্বলিং, স্মাগলিং, ব্ল্যাক মার্কেটিং এগুলো। এবং এই ইকোনমিতে গভর্নমেন্ট পুয়ার পিপলদের বেসিক নিডস প্রোভাইড করার জন্য বাধ্য থাকে। কনসার্ন ফর পুয়ার। ইসলামিক ইকোনমিক সিস্টেম যেহেতু শরিয়া ভিত্তিতে পরিচালিত, এক্ষেত্রে অলমাইটি আল্লাহর গরিবদের পাশে দাঁড়ানোর প্রতি যে ইচ্ছা, এটার প্রতিফলন ঘটে। এবং ইসলামিক ইকোনমিতে ইনস্টিটিউশনগুলো এই আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়েই পরিচালিত হয়। পরবর্তী টপিকে চলে যাচ্ছে, ইম্পর্টেন্স অফ মাইক্রো ইকোনমিক্স। হেল্পফুল ইন বিজনেস ডিসিশন মেকিং। মাইক্রো ইকোনমিক্স বিজনেস ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত বিজনেসের ম্যানেজাররা রিসোর্স ইউটিলাইজেশন, ডিমান্ড অ্যানালাইসিস, কস্ট অ্যানালাইসিস এবং অপটিমাল প্রোডাকশন ডিসিশন মেকিং অথবা
প্রাইজিং পলিসি সেট করার ক্ষেত্রে মাইক্রো ইকোনমিক্স এর বিভিন্ন কনসেপ্ট ব্যবহার করে থাকে। হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং অফ দ্য ইকোনমি। অর্থনৈতিক কার্যাবলী অনুধাবন করার জন্য মাইক্রো ইকোনমিক্সের ব্যাপক ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাই প্রডিউসাররা রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা মাইক্রো ইকোনমিক্সের বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী বিশ্লেষণ করেই করে থাকে। তারপর হেল্পফুল টু ফর্মুলেট ইকোনমিক পলিসিস। বিভিন্ন অর্থনৈতিক নীতি প্রণয়নের ক্ষেত্রে মাইক্রো ইকোনমিক্সের বিভিন্ন টুলস ব্যবহার করা হয়, যেমন প্রাইস পলিসি, ট্যাক্সেশন পলিসি এবং আদার পলিসি যেগুলো পাবলিক সেক্টরে নেওয়া হয়, এগুলো মাইক্রো ইকোনমিক্সের বিভিন্ন টুলস ব্যবহার করে নেওয়া হয়। এরপর আসো হেল্পফুল ইন ফর্মুলেটিং সেক্টরাল পলিসিস। একটা ইকোনমিতে সেক্টর ওয়াইজ পলিসি ফর্মুলেট করাটাও খুবই গুরুত্বপূর্ণ। ইকোনমিতে যে ইন্ডাস্ট্রি, ট্যুরিজম, ট্রেড, এরকম আরো অনেকগুলো সেক্টর আছে। এই সেক্টরগুলো স্ট্রাকচার একটা থেকে আরেকটা ডিফারেন্স থাকে। Microeconomics provides us useful tool for the government while making sectoral decisions. অর্থাৎ মাইক্রোইকোনমিক্স এই সেক্টরাল ডিসিশনগুলো যখন গভর্নমেন্ট তৈরি করে তখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Helpful in an efficient allocation of resources. Microeconomics রিসোর্সের এফিশিয়েন্ট অ্যালোকেশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাইক্রো ইকোনমিক্সের মাধ্যমে এর কনসেপ্টগুলো ব্যবহার করে প্রোডাকশন এবং কনজাম্পশনের ক্ষেত্রে কি করে সোসাইটি ম্যাক্সিমাম ওয়েলফেয়ার পেতে পারে সে ব্যাপারে দিক নির্দেশনা দেয়। Helpful in the study of human behavior. Microeconomics হিউম্যান বিহেভিয়ার স্টাডির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে কনজাম্পশনের ক্ষেত্রে যে হিউম্যান বিহেভিয়ারগুলো আমরা দেখতে পাই সেগুলো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ইকুইমার্জিনাল ইউটিলিটি, ইনডিফারেন্স কার্ভ এবং প্রেফারেন্স থিওরি এগুলো দিয়ে ব্যাখ্যা করে। লাস্ট টপিক, লিমিটেশন অফ মাইক্রো ইকোনমিক্স। অর্থাৎ মাইক্রো ইকোনমিক্সের লিমিটেশন গুলো কি কি? স্ট্যাটিক। Mostly static analysis is used in the study of microeconomics. In microeconomics, many economic variables are assumed to be constant, which makes it unrealistic. Microeconomics এ অনেকগুলো ভ্যারিয়েবল কে স্থির ধরা হয় যেগুলো আসলে বাস্তবতার সাথে সম্পর্কযুক্ত নয় বা কোনো মিসলিডিং ডিসিশন এর জন্য দায়ী হয়ে যেতে পারে। যেমন যে কোনো একটা থিওরি ব্যাখ্যা করার সময় মাইক্রো ইকোনমিক্সে কিছু ফ্যাক্টরকে স্ট্যাটিক ধরা হয় বা কিছু ডিটারমিনেন্টকে স্ট্যাটিক ধরা হয়, কিন্তু বাস্তবে তো ওই ফ্যাক্টরগুলো স্ট্যাটিক নাও থাকতে পারে। সেক্ষেত্রে ওই থিওরিটা আসলে কোনো কাজেই লাগবে না। তারপর আনরিয়েলিস্টিক অ্যাজাম্পশন। মাইক্রো ইকোনমিক অ্যানালাইসিসের সময় কিছু আনরিয়েলিস্টিক অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়, যেমন পারফেক্ট কম্পিটিশন, লেইজেস্ট ফেয়ার। এগুলো বাস্তবে আসলে পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতার যেমন কোনো অস্তিত্ব নেই, আবার লেইজেস্ট ফেয়ার এটাও পুরোপুরি প্রযোজ্য নয়। লেইজেস্ট ফেয়ার মানে হচ্ছে এর শাব্দিক অর্থ হচ্ছে গিয়ে একা থাকতে দাও এরকম, অর্থাৎ
যে ইকোনমিতে গভর্নমেন্টের ভূমিকা নেই এরকম একটা ইকোনমিকে ধরে নেওয়া হয়, কিন্তু গভর্নমেন্টের ইন্টারফারেন্স নেই এমন কোনো ইকোনমি আসলে বাস্তবে নেই। লিমিটেড স্কোপ। মাইক্রো ইকোনমিক্স যেহেতু সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করে না, ইন্ডিভিজুয়াল কিছু ইউনিট নিয়ে আলোচনা করে, এক্ষেত্রে সামগ্রিক পলিসি মেকিং বা সামগ্রিক ইকোনমিক প্রবলেমসগুলো সলভ করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। এরপর আসো ইগনোরস দ্য রোল অফ গভর্নমেন্ট। মাইক্রো ইকোনমিতে মার্কেট ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরকম ধরে নেওয়া হয়, এবং এক্ষেত্রে সরকারের ভূমিকা খুবই কম এবং লিমিটেড কিছু সেক্টরে আসলে গভর্নমেন্টের ভূমিকা আছে এরকম ধরে নেওয়া হয়। কিন্তু দেখা যায় যে বাস্তবে গভর্নমেন্ট অর্থনীতিতে আসলে ব্যাপক ভূমিকা রাখে। এরপর আসো রং কনক্লুশনস। আমরা উপরের যে লিমিটেশনগুলো দেখলাম, এই লিমিটেশনগুলোর কারণেই দেখা যায় যে মাইক্রো ইকোনমিক্স যে কনক্লুশন ড্র করে সেগুলোর ক্ষেত্রে পুরোপুরি সত্যতা থাকে না, বা পুরোপুরি কনক্লুশনগুলো বাস্তব অবস্থাকে প্রতিফলন করতে পারে না। আশা করি আজকের টপিকগুলো তোমরা বুঝেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা জুম লাইভ ক্লাসে এই সমস্যাগুলোর সমাধান করে দিব ইনশাল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।